এনআরসির গেরোয় দিনহাটা সীমান্ত গ্রামের এক বাসিন্দা বংশ পরম্পরায় দিনহাটায় থাকলেও 50 বছর বয়সেও কোচবিহারের বাইরে যাননি, অথচ আসাম সরকারের পক্ষ থেকে দিনহাটা চৌধুরীহাটের সাঁদিয়ালের কুঠি এলাকায় উত্তম কুমার ব্রজবাসীকে পাঠানো হয়েছে অবৈধ অনুপ্রবেশের নোটিশ। চলতি মাসে 15 জুলাই এর মধ্যে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে বলেও উত্তমের কাছে পাঠানো নোটিশে উল্লেখ রয়েছে। এই বিষয়ে উত্তম কুমার ব্রজবাসী নামে ওই ব্যক্তি জানান যে গত জানুয়ারি মাসে পুলিশ প্রশাসন মারফত তার বাড়িতে একটি এনআরসি সংক্রান্ত চিঠি আসে। এরপর তিনি প্রতিবেশীদের সেই চিঠিটি দেখালে জানতে পারেন যে আসাম সরকার অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাকে চিহ্নিত করে নোটিশটি পাঠিয়েছে এবং সেই চিঠিতে উল্লেখ রয়েছে তিনি নাকি 1966 সাল থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে আসাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং দিনহাটা মহকুমা চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাঁদিয়ালের কুঠিতে বসবাস করছেন। এছাড়াও নোটিশটিতে আরও উল্লেখ রয়েছে পুলিশ ভেরিফিকেশনে তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তাই তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হয়েছে। এই বিষয়ে উত্তম কুমার ব্রজবাসীর আইনজীবী অপূর্ব সিনহা বলেন, এনআরসি সংক্রান্ত এই কেসটি আসাম সরকার 2015 সালে শুরু করে, কিন্তু সেই চিঠি 9 বছর পর 2024 সালের ডিসেম্বর মাসে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতরে পৌঁছয়। পরবর্তীতে জেলা পুলিশ প্রশাসনের তরফে 2025 সালের জানুয়ারি মাসে উত্তম কুমার ব্রজবাসী সেই এনআরসি সংক্রান্ত চিঠিটি পান। আইনজীবী অপূর্ব সিনহা আরও অভিযোগ করে বলেন, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এনআরসিকে মান্যতা দিচ্ছে না, সেখানে প্রতিবেশী আসাম রাজ্যের এনআরসি সংক্রান্ত চিঠি কি করে জেলা পুলিশ সুপার রিসিভ করেন। তার আরও অভিযোগ, তার মক্কেলকে বৈধ ভারতীয় নাগরিক প্রমাণ করার জন্য তার ইতিমধ্যেই সেই সমস্ত কাগজপত্র পেশ করেছে আসাম সরকার, সেগুলো বেশিরভাগই নাকচ করে দিয়েছে। এখন আসাম সরকার দাবি করছে 1966 সাল থেকে কন্টিনিউ ভোটার লিস্টের তালিকায় ওই ব্যক্তির নাম আছে কিনা, কিন্তু জেলা প্রশাসন এমনকি রাজ্য প্রশাসন 1966 সালের পর থেকে ভোটার তালিকা দিতে পারছে না। অপূর্ব সিনহার কথায় চলতি মাসের 15 তারিখে কাগজপত্র জমার শেষ তারিখ রয়েছে। এর মধ্যে কাগজপত্র যদি রাজ্য সরকার দিতে না পারে তাহলে তার মক্কেলকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। পুরো বিষয়টি নিয়ে রাজ্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, উত্তম কুমার ব্রজবাসী শুধু ভারতীয় নাগরিক নন, তিনি তফসিলি তালিকাভুক্ত নাগরিক। পাশাপাশি তিনি আরও চ্যালেঞ্জ করেন, কামরূপ জেলার এসপি কোন সাহসে কোচবিহারের দিনহাটার নাগরিককে এনআরসি সংক্রান্ত চিঠি পাঠায়। তিনি আরও বলেন, কিভাবে এখানকার নাগরিককে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে, পুশব্যাক করে, সেটা দেখব। আপনার কাছে কবে এলো, হঠাৎ এই এলো কেন, কি একটু যদি জানান সবকিছু। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল। ওটা কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটি থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাঁদিয়ালকুঠি। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে, এখানকার নাগরিক। তারপর কত বছর হলো আছেন এখানে? আমার বয়স তো হলো 50 বছর, তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। আচ্ছা, আপনার বাবারও জন্ম এখানে, কিন্তু তারপরেও আপনার নামে এনআরসির কাগজ আসলো? হ্যাঁ, আমার নামে এনআরসির কাগজ আসলো, আমি তো দেখিনি। আমার লেখাপড়ি কম আছে, আমি তো অত ভাবিনি যে এটা এনআরসির কাগজ। কতটা আতঙ্কে রয়েছেন এখন? পুরো আতঙ্ক আমি আছি। এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছে প্রশাসন? প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানো আছে সব দেখান। তারপরে দেখিয়েছেন সব? হ্যাঁ, সব দেখেছি কাগজ। আসামে কি যেতে হয়েছে আপনার? আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। কতদিন আগে পাঠিয়েছেন? 3 মাস আগে। 3 মাস আগে। তারপর কোনো উত্তর এলো সেখান থেকে? সেখান থেকে উত্তর আসলো যে কত 63 সনের কাগজ চায়, সেই কাগজ তো এখানে দিতে পারে না। কি জমির কাগজ চায়? জমির কাগজ। সে কাগজ দিতে পারছে না বিএলআরও? না, কেউ দিতে পারছে না। সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা হচ্ছে, উনি বলেছেন যে উনি কোনোদিন আসাম যাননি, কোনো কিছু হয়নি, এবং যেটা দেখা যাচ্ছে 2015-তে হচ্ছে কেস হয়েছে আর 2024-এ নোটিশ এসছে। কত বছর পর? প্রায় 9 বছর পর নোটিশ এলো। জানি না এটা কীরকম কী ঘটনা। আর সবচেয়ে আরেকটা আশ্চর্যজনক ঘটনা, আসামের এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে, এটা হচ্ছে কোচবিহার এসপি অফিস মারফত এসছে। দেখা যাচ্ছে এখানে যে সিলটি আছে সেটা হচ্ছে 24/12/2024,
সম্ভবত কুচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটা রিসিভ করেছে বা এটা সার্ভ করেছে, এবং উনি হচ্ছে সেই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে পেয়েছে। যদি আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে, তাহলে এসপিও এটাকে আবার কি করে সার্ভ করে? ওখানে তো আটকে দিতে পারতো, সেখান থেকে বলতে পারতো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমরা এটাকে ওয়েলকাম জানাইনি এনআরসিকে। তাহলে এখন এর উপায় কি? আর কোচবিহার রেকর্ড রুম 71-এর আগে কোনো কাগজ দিতে পারছে না, তাহলে কি করবে? এবং ভোটার লিস্টেরও কোনো সার্টিফাইড কপি দিতে পারছে না কন্টিনিউটি ইয়ারের, আর ওরা কন্টিনিউটি ইয়ারের চাচ্ছে। 1966-এর এবং 1988-এর ওর বাবার ভোটের লিস্ট সার্টিফাইড কপি দেওয়া হয়েছে, কিন্তু ওরা সেটাতে সন্তুষ্ট না। ওরা বলছে না, আমরা এটা সন্তুষ্ট না, আমরা তাহলে অনুপ্রবেশকারী করব। এখানে কি করণীয় আমাদের সরকার সেটা বিচার করুক, দেখা যাক। সবার কাছেই মোটামুটি চিঠি দেওয়া হয়েছে ইমেল মারফত। যা দেখছি উত্তম ব্রজবাসী, আমি উত্তম ব্রজবাসীর সাথে কথা বলে যতটুকু দেখেছি শুনেছি, সেই হিসাবে আপনাদেরকে সেটা মানে আপাতত উত্তম ব্রজবাসীকে আসাম গভর্নমেন্ট অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে ফেলেছে। করে ফেলেছে না, ওর ডাব্লিউএস এর লাস্ট ডেট হওয়া সম্ভবত ওই 15 তারিখ, অর্থাৎ 15 জুলাই বলেছে। না হলে আর দিতে হবে, ডাব্লিউএস দিতেই হবে ওই 15 তারিখে। মানে 15 তারিখের মধ্যে বৈধ কাগজপত্র না পারলে এতদিন উনি হচ্ছে টাইম নিয়ে এসেছিল কাগজপত্র ম্যানেজ করার, কিন্তু কোচবিহার রেকর্ড রুম 1966 আর 1988-এর মাত্র দিতে পেরেছে ভোটার লিস্ট। কলকাতা আর্কাইভেও গিয়েছিল, আর্কাইভ দিতে পারেনি। এবার আমার কথা হচ্ছে, বলা হচ্ছে যে 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন। এবার যদি আমি 1966 সালে অবৈধভাবে এসেও থাকেন, তিনি 1971-এর আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, বা সমস্যা কোথাও হয়নি। এবার আমি যতদূর জানি সব ব্রজবাসী হচ্ছে রাজবংশী, এবং তারা সন অফ দ্য সয়েল। কুচবিহার বা জলপাইগুড়ি বা আশেপাশে আমাদের যেসব জেলাগুলো আছে, এখানকার সন অফ দ্য সয়েল হচ্ছে ব্রজবাসীরা। এবং উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। তাহলে আসাম বর্ডার দিয়ে তিনি পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছেন। তারপরে সেই 1966 সালের কথা, আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে তাকে সাসপেক্ট করা হচ্ছে, ডকুমেন্ট দিতে পারেনি, এসব কথা বলা হচ্ছে। তো এরকম তো হাজার হাজার মানুষ আছেন। আর প্রথম কথা হচ্ছে, যিনি পরিষ্কার বলছেন বা যার বাড়ির লোকেরা বলছেন যে তারা কখনো আসামে যায়নি, তারা এখানকার বাসিন্দা, তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো যে কামরূপ জেলার এসপি অসম রাজ্যের, তিনি পশ্চিমবাংলার কুচবিহার জেলার চৌধুরীহাটের সাদিয়ালের কুটির উত্তম বর্মনকে নোটিশ দিচ্ছেন যে তুমি ফরেনার্স। আসলে একটা সমস্যা হয়ে গেছে। কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, বিজেপি দল, এরা হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। যা কিছু হচ্ছে এই বাঙালিদেরকে নানাভাবে সমস্যায় ফেলবার জন্য এটা করা হচ্ছে। এতদিন দেখছিলাম বাঙালি কিন্তু মুসলিম, তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদের সাথে সমস্যা তৈরি করা হচ্ছিল। তাদেরকে দিল্লি, হরিয়ানা বিভিন্ন জায়গায় পুলিশ আটক করছিল। আজকে দেখতে পাচ্ছি যে বাঙালি কিন্তু হিন্দু, তাকেও ছাড়া হচ্ছে না। এবং শুধু হিন্দু না, বাঙালি হিন্দু রাজবংশী এই উত্তম কুমার ব্রজবাসী, তাকে আজকে এই নোটিশ দিয়ে তার রাতের ঘুম কেড়ে নেওয়ার বন্দোবস্ত করছে আসামের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি দল। তারা এইভাবে মানুষকে হ্যারাস করছে, বাঙালিদের হ্যারাস করছে। বাংলার প্রত্যেকটা মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সে হিন্দু না মুসলমান,
সে রাজবংশী না অরাজবংশী সেটা কোনো দেখবার দরকার নেই। বলছিলাম উত্তম ব্রজবাসী এবং তার যে উকিল রয়েছে উভয়ে দাবি করছে যে যেহেতু এ রাজ্যের সরকার এনআরসি লাগু হতে দেবে না এমনটাই বলেছে মুখ্যমন্ত্রী, সেই জায়গায় যখন আসামের কামরূপ থেকে কোচবিহার জেলার এসপির কাছে এই নোটিশটা এলো, এসপি চাইলে সেখানেই আটকাতে পারতেন। আমি জানি না যে এসপি এই নোটিশের ব্যাপারটা নোটিশে এসপি রিসিভ করেছেন। না রিসিভ করেছেন, কিন্তু এসপি এই নোটিশটা পাঠিয়ে দিয়েছেন এখানে, কিন্তু তিনি ওপরে জানিয়েছেন কিনা সেটা আমি জানি না। এবং এটা নিয়ে একটা তদন্ত করা দরকার। আমি সাংবাদিক বন্ধুদের মুখে শুনেছি যে আমি তো যাব, আমার বিধানসভা কেন্দ্রের মধ্যেই যেহেতু তার বাড়ি, আমি নিশ্চয়ই এই ব্যাপারে ডিটেল খবর করব যে এরা আদৌ কোনোদিনও আসামে গেছে কিনা। ও পরিষ্কার বলেছে যে আমি আসামে যাইনি, এবং এই ব্যাপারটা নিয়ে যতটা সরগোল করা দরকার আমরা এটা করব। আরেক বিষয় সেটা হলো চলতি মাসের 15 তারিখের মধ্যে আসাম সরকার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ডকুমেন্টস পেশ করার, কিন্তু তার উকিল জানাচ্ছে রাজ্য সরকারের কাছে যখন তারা বৈধ যে ভোটার লিস্ট রয়েছে কন্টিনিউটি ইয়ারের যে ভোটার লিস্ট সেটা যখন চাচ্ছে, রাজ্য সরকার 1971 সালের আগের যে ভোটার লিস্ট আছে সেটা দিতে পারছে না। সে তো ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে অনেক, তার ফলে ভোটার লিস্টের সমস্যা হয়েছে। কারণ ভোটার লিস্ট আগে ম্যানুয়াল ছিল, পরে ওটা কম্পিউটারে এসছে। আগেরগুলো আর 62-র আগে আমার মনে হয় সম্ভবত ভোটার লিস্ট নিয়ে একটু সমস্যা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্ততপক্ষে এটা ছেড়ে দেব না। আর এখানে কাকে এসে ওরা বের করবে? 15 তারিখের মধ্যে দিতে বলেছে, দিলে পারে পশ্চিমবাংলায় এসে কারো ক্ষমতা নেই ওকে এখান থেকে ধরে নিয়ে যায় বা এখান থেকে তাকে পুশব্যাক করে। এবার আমার এই প্রসঙ্গে মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুশীল বর্মনের এদিন বলেন, এখানকার একজন ভোটারের নামে যদি নোটিশ আসে রাজ্য সরকার কি করছে? আসে কি বাঙালিদের ভয় দেখানো হচ্ছে নাকি বিজেপির নামে কলঙ্ক রটানো হচ্ছে? বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এখানে এসেছেন ধর্ম সংকটে পড়ে, তাদের বিজেপি কখনোই তাড়াবে না। যারা অনুপ্রবেশকারী তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। এটা বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত, এটাই তো আমাদের মাথায় ঢুকছে না। কারণ এ ব্যক্তি একজন এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে, রাজ্য সরকার কি করছে এগুলো দেখছে না, সংশোধন করতে পারে না? নিশ্চয়ই রাজ্য সরকারের এটা দায়িত্ব আছে। ট্রাইব্যুনালের চিঠি ওনার কাছে কি করে আসলো আমাদের এটা মাথায় ঢুকে না। এটা কি বাঙালিদের ভয় দেখানো হচ্ছে নাকি বিজেপির নামে একটা কলঙ্ক রটানো হচ্ছে যে বিজেপিতে ভোট দেওয়া যাবে না, দেশ থেকে তাড়াবে? বিজেপি যারা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এখানে আসছে ধর্ম সংকটে পড়ে, তাদের এই দেশ থেকে তাড়াবে না। যারা অনুপ্রবেশকারী, আমাদের স্ট্যান্ড আগের থেকে ক্লিয়ার, যারা অনুপ্রবেশকারী তাদেরকে আমরা ব্যবস্থা নেব।